আমরা তিনজনই ফাঁসা গেছি স্যার। এই 3 কালনাগিনী আমাদের ফাঁসিয়ে দিয়েছে। প্লিজ আমাদেরকে বাঁচিয়ে দিন। ইন্সপেক্টর শাহিনের কথা শুনে বলল, কী সব পাগলের মতো ভুলভাল বকছেন, কথা ক্লিয়ার করে বলেন। তুহিন তখন বলল, স্যার আগে কথা দিন আমাদেরকে বাঁচাবেন, তা না হলে বলবো না কিছু। ইন্সপেক্টর তখন তার হাতের বন্দুকটি তুহিনের মাথায় ঠেকিয়ে বলল, ওই মিয়া, ফাজলামি করিস আমার লগে? যা বলার তাড়াতাড়ি বল। তুহিন তার মাথায় বন্দুক ঠেকানো দেখে তো ভয় পেয়ে গেল। সে আর কি বলবে। মাহিন তখন বলল, স্যার আগে বন্দুকটা নামিয়ে রাখুন, তারপর আমরা ক্লিয়ারভাবে বলবো। আসলে আমরা সবাই ভীষণ ভীতু। একটু উচ্চস্বরে কথা বললেই তো আমরা ভয় পাই, তার উপর কেন এই বন্দুকের ভয় দেখাচ্ছেন স্যার? শাহিন, মাহিন আর তুহিনের কথা শুনে ইন্সপেক্টর না হেসে পারলেন না। তিনি তার বন্দুকটি নামিয়ে নিয়ে বললেন, তোরা কি পুরুষ না অন্য কিছু? আমার কেন জানি না সন্দেহ হচ্ছে ভীষণ। শাহিন তখন বলল, স্যার আমরা আগে এরকম ছিলাম না। এই বাড়ির জামাই হয়ে আসার পর থেকে আমরা এমন ভীত হয়ে গেছি। মাহিন তখন এগিয়ে এসে বলল, আমাদেরকে প্রতিনিয়ত নানা রকম টর্চারের মাধ্যমে রাখে আমাদের বউয়েরা, আর যার কারণে আমরা অন্য কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে ভয় পাই। তুহিন তখন বলল, আপনাদের কাছে নিশ্চয় নারী নির্যাতনের মামলা যায়, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা কি কখনো গিয়েছে? আমরা কিন্তু প্রতিদিন পুরুষ নির্যাতনের শিকার হচ্ছি স্যার, যার কারণে আমাদের মেধাশক্তিও দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আমরা কাপুরুষদের মতো বেঁচে আছি। মীরা লীরা হঠাৎ এগিয়ে এসে যে যার স্বামীদের কাছে দাঁড়ালো আর বলল, আসলে স্যার আমরা আমাদের স্বামীদের নিয়ে এই বাড়িতেই থাকি। এটা আমাদের বংশের একটা নিয়মের মধ্যে পড়ে। এরা সবাই জেনে শুনেই বিয়ে করেছে আমাদের। এই বলে ইরা শাহিনকে, মীরা মাহিনকে আর লীরা তুহিনের দিকে তাকিয়ে বলল, তাহলে আজ কেন সেটা স্যারদের কাছে কমপ্লেন করছো? তোমরা তো জানতেই বিয়ের পর তোমাদের ঘর জামাই থাকতে হবে। তিনজন তখন একসাথে বলে উঠল, হ্যাঁ জানতাম, কিন্তু রান্না করা, কাপড় ধোয়া, ঘর গোছানো, মেঝে মুছে দেওয়া, এগুলোও তো করতে হবে আমাদের। এইসব তো আগে বলা হয়নি। ইন্সপেক্টর তখন শাহিন, মাহিন, তুহিনের দিকে তাকিয়ে বলল, তোরা আর কিছু বলবি না? এটাই তোদের কমপ্লেন? শাহিন তখন বলল, স্যার আমরা মুক্তি চাই এদের থেকে। আমরা আর ঘর জামাই থাকতে চাই না। শাহিনের দেখা দেখি মাহিন আর তুহিনও সেম কথা বলল। জারিফ চৌধুরী এতক্ষণে মুখ খুললেন। তিনি এতক্ষণ চুপচাপ শুনছিলেন সব। তিনি বললেন, এটা সম্ভব না কখনো। হয় তোমাদের আমাদের মেয়েদের ডিভোর্স দিতে হবে, তা না হলে এই বাড়িতে আমাদের মেয়েদের সাথেই থাকতে হবে। ইন্সপেক্টর তখন বলল, এটা আবার কি ধরনের নিয়ম জারিফ চৌধুরী? জারিফ চৌধুরী তখন বললেন, হ্যাঁ এটাই নিয়ম এই পরিবারের। আর আমিও একজন ঘর জামাই। এই যে বিশাল বাড়ি, ফ্যাক্টরি আর সম্পদ দেখছেন, সব আমার শ্বশুরের। এগুলোতে আমার কোনো অধিকার নাই। আমি নিজেও কামিনীকে বিয়ে করে ফেসে গেছি। এখন না পারছি সরতে, না পারছি থাকতে। জারিফ চৌধুরীর কথা শুনে তোরা যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল। আর তার শ্বশুর এসব কি বলছে? সে তো ভেবেছে সব কিছু তার শ্বশুরের, সেই জন্য তোরা সবসময় ভাবে এই সম্পদে কুষাণের অধিকার সবার আগে। কিন্তু এ তো দেখছে পুরোই উল্টো, সব কিছু তাহলে কামিনীর। সেই জন্য তার এত বেশি অহংকার, আর সেই জন্যই ওনার কথা মতো পুরো সংসার চলে। ইন্সপেক্টর তখন শাহিন, মাহিন আর তুহিনকে বলল, তাহলে তোমরা এখন কি করবে? ডিভোর্স দিবে নাকি ঘর জামাই থাকবে? ইন্সপেক্টরের কথা শুনে শাহিন, মাহিন আর তুহিন বলল, আমাদের আর কিছু বলার নাই স্যার, কারণ ডিভোর্স দিতে হলে 15 লক্ষ টাকার দেনমোহর দিতে হবে তাদের। এত টাকা আমরা কই পাবো? ইন্সপেক্টর তখন বলল, এটা তোমাদের বিয়ের সময় ভাবা উচিত ছিল। এখন কিছুই করার নাই। তবে আমি একটা উপকার করতে পারি তোমাদের, তা হলো আজ থেকে তোমরা আর এইসব ঘরের কাজ করবে না। হয় অফিসে যাবে, না হলে কুষাণের মতো ঘরে চুপচাপ বসে থাকবে। এরপর যদি কেউ তোমাদের দ্বারা এইসব কাজ করায় তখন আমাকে জানাবে। ওকে? ইয়েস স্যার। তিনজনে ভীষণ খুশি হয়ে গেল। ইন্সপেক্টর এবার তোরাকে বলল, তোরা, তুমি যেহেতু এই বাড়ির বউ হয়ে এসেছো, বড়দের মুখের উপর কোনো তর্ক করবে না।
তারা যেভাবে চলতে বলে সেইভাবে চলবে। আর কেউ যদি বাজে কথা বলে বা তোমার উপর নির্যাতন করে তখন সেটা সাথে সাথে জানাবে। এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি। এইভাবে পুলিশ সব কিছু মিটমাট করে চলে গেলে ইন্সপেক্টর চলে যাওয়ার পর সাথে সাথে ইরা মিরাল্লিরা তোরার কাছে গিয়ে বলল, শুনলি বাবা তখন কি বলল? এই বিশাল সাম্রাজ্যের মালিক আমার আম্মু, আর তুই তার সাথে পাঙ্গা নিতে আসছিস। আশা করি ভবিষ্যতে আর বেশি বাহাদুরি করবি না। চুপচাপ থাকার হলে থাকবি, না হলে চলে যাবি। তোরা ইরা মীরা আর লীরার কথা শুনে রাগে গসগস করতে করতে তার রুমে গিয়ে কাপড় গুছাতে লাগলো। সে ঠিক করলো আর কিছুতেই এই বাড়িতে থাকবে না, কারণ এই বাড়িতে সে কামিনী আর ইরা মীরা আর লীরার হুকুম মেনে চলতে পারবে না কিছু। তোরাকে কাপড় গোছানো দেখে কুষাণ এগিয়ে এলো আর বলল, এখন বুঝলে কেন তোমাকে বিয়ে করতে চাইনি? কারণ আমি চাইতাম না তুমি আমার আম্মু আর বোনেদের অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকো। আমি তো নিজেই বন্দি হয়ে পড়েছি, না পারছি কিছু করতে, না পারছি কোথাও চলে যেতে। তোরা তখন হঠাৎ করে তার কাপড় চোপড় গোছানো বাদ দিয়ে কুষাণের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? কুষাণ তখন বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি তো বিশ্বাস করো না। আমার মাথা ছুঁয়ে বলো। কুষাণ তখন বলল, মাথা ছুঁয়ে বলতে হবে কেন? আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোরা তখন বলল, তাহলে তুমিও তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও। আজ থেকে তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। মানে কি তোরা পাগল হয়েছো তুমি? তোরা তখন বলল, কেন পাগল হব কেন? তোমাদের বাড়ির মেয়েরা যদি জামাইদের নিয়ে বাবার বাড়িতে থাকতে পারে, তাহলে আমি কেন আমার জামাই নিয়ে আমার বাবার বাড়িতে থাকতে পারবো না? ইম্পসিবল, এ হয় না। তোরা কেন হয় না কুষাণ? অবশ্যই হবে। আর হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাকে দিয়ে রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, মেঝে মোছা, কাপড় চোপড় ধোয়া এসব কাজ করিয়ে নেব না। তুমি একদম আরাম আয়েশ করে কাটাবে। উল্টো আমি তোমার সেবা করব। কুষাণ সেই কথা শুনে বলল, তা হয় না তোরা। আমার আম্মু যতই খারাপ হোক না কেন, মা তো মাই। আমার আম্মুকে রেখে আমি কোথাও যাব না, কারণ আম্মু আমাকে একদিন না দেখলে কিছুতেই থাকতে পারে না। তোরা তখন বলল, শাহিন মাহিন আর তুহিন দুলা ভাই এরা কি তাহলে কোনো ফ্যামিলি নাই? তোমার বাবারও কি তাহলে কোনো ফ্যামিলি নাই? তারা যেভাবে আপনজন ছেড়ে এই বাড়িতে এসে পড়ে আছে, তুমিও ঠিক সেইভাবেই আমাদের বাড়িতে থাকবে। আমি পারবো না যেতে। এই বলে কুষাণ চলে যেতে লাগলো। তোরা তখন বলল, ওকে, তাহলে আমি একাই চলে যাচ্ছি। আমি থাকবো না আর এই বাড়িতে। যেই বাড়িতে আমার কোনো আত্মসম্মান বোধ নেই, সেই বাড়িতে আমি কি জন্য থাকবো? কুষাণ তোরার কথা শুনে দাঁড়িয়ে গেল আর তোরার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল, কোথাও যাবে না তুমি, আর কেউ তোমাকে কিছু বলবে না। কথা দিলাম আমি এবার থেকে প্রতিবাদ করব। তোরা তখন বলল, তুমি বললে আর হলো নাকি? আমি যখন ঠিক করেছি এই বাড়িতে আর থাকবো না, তাহলে থাকবই না। কারো বাপের ক্ষমতা নেই আমাকে আটকানো। আর হ্যাঁ, এটাই আমাদের কিন্তু শেষ দেখা। ঠিক সময় মতো তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কুষাণ হঠাৎ তোরার মুখ টিপে ধরে বলল, কি এসব যাতা বলছো? ডিভোর্স? কিসের ডিভোর্স? তুমি আমার জীবনের না পাওয়ার ধন, সেই ধন পেয়ে আমি হারাতে চাই না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তোমাকে আমি বউ করে এনেছি, সেই তুমি কি করে ডিভোর্স দেওয়ার কথা ভাবলে? তোরা তখন কুষাণকে সরিয়ে দিয়ে বলল, তোরা ওই শুকনো কথায় আমার এই কঠিন মন কিছুতেই গলবে না। এই বলে তোরা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেতে লাগলো। এইদিকে কুষাণ বারবার তোরাকে আটকাতে লাগলো। এক পর্যায়ে তোরা কুষাণকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কুষাণকে পড়ে যাওয়া দেখে কামিনী যেন চিলের মতো দৌড়ে এলো আর বলল, বাবা বাবা, আমার বাবু ব্যথা পেয়েছিস নাকি তুই? না আম্মু। এই বলে কুষাণ আবার উঠল আর তোরাকে আটকানোর চেষ্টা করলো। তোরা তখন বলল, প্লিজ কুষাণ, আমাকে বাধা দিও না, তা না হলে আবার কিন্তু ধাক্কা দেব। কামিনী সেই কথা শুনে তোরার কাছে এগিয়ে গিয়ে হঠাৎ তোরাকে একটা ধাক্কা দিল আর বলল, এত বড় সাহস তোমার,
আমার চোখের সামনে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিস, যেই ছেলেকে আমি জীবনে একটু আঁচড় দিতে দেখিনি। কুষাণ তোরাকে পড়ে যাওয়া দেখে তুলতে লাগলো। তোরা তখন কুষাণকে সরিয়ে দিয়ে বলল, লাগবে না ধরা, আমি একাই পারবো উঠতে, তুমি বরং তোমার মায়ের আঁচলের তলে গিয়ে লুকাও। এই বলে তোরা বেরিয়ে গেল। কুষাণ তখন চিৎকার করে বলল, তোরা প্লিজ যেও না, শোনো আমার কথা। ইরা মিরার লিরা তোরাকে চলে যাওয়া দেখে দৌড়ে তাদের ভাইয়ের কাছে এসে বলল, যে চলে যাচ্ছে তাকে যেতে দে ভাই, ওই মেয়ে তোর একটুও যোগ্য না, এই পরিবারের সাথে মানায় না ওই মেয়েকে, আমরা তোকে আবার বিয়ে দেব, তুই দেখিস সেই মেয়ে অনেক ভালো হবে, তোকে অনেক ভালোবাসবে। কুষাণ তার বোনেদের কথায় গুরুত্ব না দিয়ে তার রুমে চলে গেল। সত্যি তার মাথাতে খেলছে না তার এখন কি করা উচিত। কামিনীও সাথে সাথে কুষাণের রুমে প্রবেশ করল, কিন্তু কুষাণ টেনশনে শুধু পায়চারি করতে লাগলো। কামিনী তা দেখে বলল, বাবা কি হয়েছে তোর, এমন কেন করছিস? কুষাণ তখন বলল, আম্মু তুমি দেখলে না তোরা চলে গেল আমাকে ছেড়ে, সে আর নাকি আসবে না এই বাড়িতে, আর আমাকে কিছুদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। কামিনী সেই কথা শুনে বলল, তাহলে তো ভালোই হবে, আপদ এমনিতেই বিদায় নিল, আমাদেরকে আর কিছুই করতে হলো না, তোকে এবার অনেক ভালো একটা মেয়েকে দিয়ে বিয়ে দেব। বলতো তুই কাকে বিয়ে করতে চাস, তোর জামিনী আন্টির মেয়ে জ্যোতিকে, না তোর আব্বুর বন্ধুর মেয়ে রুবাইয়াকে? কুষাণ তখন কামিনীকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি তোরাকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছি, আমার ওকেই চাই, তোমরা কেন ওর সাথে এমন ব্যবহার করতেছো? তুমিও দেখতে পারো না, আপুরাও দেখতে পারে না, অথচ তোমরা নিজেরাই ওকে পছন্দ করে আমার সাথে বিয়ে দিয়েছো। কামিনী তখন বলল, আমরা কি আর জানতাম এই মেয়ে এমন হবে? আমরা তো ভেবেছিলাম সহজ সরল মেয়ে, কি সুন্দরভাবে কথা বলছিল সেই দিন, আর এখন বিয়ের একদিন পরেই আমার সংসারে ভালো মন্দ বিচার করতে আসে। কুষাণ তখন বলল, আমি অত শত বুঝি না, আমার তোরাকে এনে দাও। কামিনী তখন কুষাণকে ধমক দিয়ে বলল, তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তুই হলি আমার সবচেয়ে আদরের সন্তান, কিন্তু তাই বলে তোর এই আবদার আমি মেনে নিতে পারলাম না, কারণ তোরাকে আমার সুবিধার মেয়ে মনে হচ্ছে না, ও যদি নিজের থেকে নাও যাইতো আমি তবুও ওকে পাঠাতাম। এই বলে কামিনী রুম থেকে বের হয়ে গেল। তোরা তার বাড়ি পৌঁছে গেল। তোরাকে এইভাবে হঠাৎ করে দেখে চামেলি বেগম দৌড়ে এলো, কারণ কোনো মেয়ে বিয়ের পরের দিন এইভাবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি একা যায় না। চামেলি বেগম এদিক ওদিক খুঁজতে লাগলো, তিনি কাউকেই দেখতে পেলেন না। তখন তিনি বললেন, মা জামাই কই, জামাইকে দেখছি না যে। তোরা তার মায়ের কোনো প্রশ্নের উত্তর দিল না, সে সোজা তার নিজের রুমে চলে গেল আর কাপড়ের ব্যাগটা মেঝেতে ফেলে দিয়ে দরজা বন্ধ করে রুমের ভিতর বসে কাঁদতে লাগলো। তোরাকে ঘরের দরজা দেওয়া দেখে চামেলি তোরার নাম ধরে ডাকতে লাগলো, মা তোরা দরজা খোল মা, কিন্তু তোরা কিছুতেই দরজা খুলল না। এদিকে চামেলি বেগমের ডাকাডাকি শব্দ শুনে তোরার কাজিন স্বর্ণা এগিয়ে এসে বলল, চাচি তোরা এসেছে, আপনি তোরা তোরা করছেন কেন? চামেলি তখন বলল, হ্যাঁ এসেছে, আর এসেই কেন জানি ঘরের দরজা লাগিয়ে দিল। তোরার চাচি মিসেস শিউলি বেগম তখন হুইচেল দিয়ে উঠল, আল্লাহ জানে শ্বশুর বাড়িতে কোন অঘটন ঘটে এসেছে সে, কারণ তোরার রাগ আর জেদের কথা পুরো এলাকার লোকজন জানে। এক বাপের এক মেয়ে হয়, সে যখন যেটা চাইছে সেটাই তার বাবা পূরণ করে দিত, অতিরিক্ত আদরে তোরা এরকম হয়েছে। চামেলি বেগম তখন শিউলিকে ধমক দিয়ে বলল, কি যা তা বলছিস, নিজের ঘরেও কিন্তু মেয়ে আছে তোর, সব সময় পরের মেয়েকে নিয়ে দু চার লাইন বলার আগে একটু ভেবে চিনতে বলিস। তোরা এত দূর থেকে এসেছে সেই জন্য বোধহয় রেস্ট নিচ্ছে। এই বলে চামেলি তার কাজে চলে গেল। শিউলি তখন স্বর্ণাকে বলল, কি রে তোরা কি একা এসেছিস, না তোর জামাইও এসেছে? স্বর্ণা তখন বলল, তা কি আমি দেখছি। এই বলে স্বর্ণাও চলে গেল।
চামেলি এবার কুষাণের কাছে কল করলো। কুষাণ তার শাশুড়ির কল পেয়ে বুঝতে পারলো কেন তিনি কল দিয়েছেন। কুষাণ সেই জন্য চামেলির কল রিসিভ করে বলল, হ্যালো আম্মু, তোরা কি পৌঁছেছে? চামেলি সেই কথা শুনে বলল, হ্যাঁ বাবা, পৌঁছেছে। তা তোরা একা এসেছে কেন বাবা, তুমি আসলে না কেন? কুষাণ তখন বলল, আমার একটা জরুরি কাজ ছিল আম্মু, সেই জন্য ওকে আগে পাঠিয়ে দিলাম। চামেলি তখন বলল, তা তুমি আসবে না বাবা? কুষাণ চামেলির প্রশ্নের কি উত্তর দেবে সেটা ভাবতে লাগলো। এদিকে তোরার দাদি হেনা বেগম বলল, এ কোন আজগবি কথা বউ, বিয়ের পরের দিনই নতুন বউ একা একা কি করে বাপের বাড়ি আসে? তোরা আবার ওর শ্বশুর বাড়িতে কারো কিছু করে আসেনি তো? চামেলি বেগম সেই কথা শুনে রাগ করে বলল, আম্মু, আপনিও আবার এইসব কথা বলা শুরু করলেন? জামাই এর দরকারি কাজ আছে, সেই জন্য আসেনি। হেনা বেগম তখন চামেলি বেগমের থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, কি এমন কাজ রে তোর, যা তোর বউ এর থেকেও দরকারি? এমন করে একা একা তোরাকে পাঠানো তোর কি ঠিক হয়েছে? নতুন বিয়ে তোদের, এখন তোরা সবসময় একসাথে থাকবি। তুই যেখানে থাকবি তোরাও সেখানে থাকবে। তুই এখন এই মুহূর্তে চলে আসবি, বুঝলি? কুষাণ তখন বলল, আজকেই কি যেতে হবে? না গেলে হয় না দাদি? দাদি তখন হেসে হেসে বলল, ধুর বজ্জাতটা, আয় তাড়াতাড়ি, বউকে একা একা রাখতে নেই, অন্যজনের কিন্তু নজর লেগে যাবে তাতে। এই বলে হেনা কল কেটে দিল। কুষাণ এবার ভাবছে কামিনীকে বলে বের হবে, আরেকবার ভাবছে সে না বলেই চলে যাবে। কোনটা এখন করবে সে? কামিনী এক সেকেন্ডের জন্য ছেলেকে চোখের আড়াল করতে চায় না। এই সব 7-5 ভাবতে ভাবতেই কুষাণ রেডি হয়ে নিল। কুষাণ তার রুম থেকে বের হয়ে সোজা কামিনীর কাছে গেল আর বলল, আম্মু, কিছু টাকা দাও তো। টাকা? টাকা কি করবি বাবা? কুষাণ তখন বলল, দরকার আছে, একটু বাইরে যাব। কামিনী তখন তার ব্যাগ থেকে টাকা বের করে কুষাণের হাতে দিতে দিতে বলল, বাবা, যেখানেই যা, বেশি যেন রাত না হয়, তোর কিন্তু শত্রুর অভাব নাই। কুষাণ তখন বলল, রাতে আসবো না আজ আম্মু, তুমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। কামিনী সেই কথা শুনে কুষাণের হাত থেকে টাকাগুলো নিয়ে নিল আর বলল, তোরাদের বাড়িতে যাচ্ছিস নাকি আবার? কুষাণ তখন বলল, হ্যাঁ, গেলে কি হবে? কামিনী সেই কথা শুনে বলল, আমার রুম থেকে বের হয়ে যা, যা আমার সামনে থেকে। কুষাণ তখন কামিনীকে জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন আম্মু? মেয়েটার উপর আমাকে কত ভালোবাসো, আর তোরার নাম শুনলেই তোমার মাথায় আগুন উঠে যায় কেন? কেন আম্মু? কামিনী তখন বলল, আমার যাকে ভালো লাগে না তার নাম শোনা মাত্রই আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে থাকে। এই মেয়ে এসেছে একদিন হলো, আর সে আমার সংসারে নিজের আয়ত্তে করে নিতে চায়। কত বড় সাহস দেখছিস? ও আমার এখন সবথেকে বড় শত্রু। ওকে দূর না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। হঠাৎ চামেলি বেগম আবার কল দিলেন। কুষাণ সেই জন্য সাথে সাথে কল কেটে দিয়ে কামিনীকে বলল, আম্মু, দাও টাকাগুলো, আমি একটু বেড়াতে যাব। কামিনী তখন বলল, আমি বিশ্বাস করি না। কুষাণ তখন কামিনীর কথা শুনে রাগ করে বলল, দরকার নেই তোমার টাকার। আমার বন্ধুরা পিকনিকে গিয়ে আনন্দ ফুর্তি করবে, আর আমি চুপচাপ ঘরে বসে থেকে ওদের আনন্দ দেখব। আজ যদি নিজে ইনকাম করতাম তাহলে আর কারো কাছে এইভাবে হাত পেতে টাকা চাইতে হতো না। কালকেই আমি চাকরিতে জয়েন করব। চাকরি না পেলে দরকার হলে রিক্সা চালিয়ে উপার্জন করব। তবুও এইভাবে হাত পেতে টাকা আমি কারো কাছ থেকে আর নিতে পারবো না। কুষাণ কামিনীর কথা শুনে বলল, বাবা, রাগ করতেছিস কেন? তুই যে পিকনিকে যাবি সেটা বলবি না আগে? এই নে ধর, আরও বাড়িয়ে দিলাম। এই বলে কামিনী তার ব্যাগ থেকে আরও কিছু টাকা বের করে দিল কুষাণকে। কুষাণ তখন কামিনীকে আবার জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার লক্ষ্মী আম্মু। শুধু তার রাগ আর জেদটা একটু বেশি। আম্মু, ওষুধগুলো সময় মতো খেয়ে নিও, তা না হলে কিন্তু ক্ষত শুকাতে দেরি হবে তোমার। এই বলে কুষাণ বাসা থেকে বের হয়ে গেল।